বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা বলতেছে আমরা তো আওয়ামী লীগকে ডাকতেছি না, আবার এটাও বলতেছে আমরা তো আসলে মানাও করবো না। আওয়ামী লীগকে কি ডাকতে হবে? আওয়ামী লীগ তো আসার জন্য উন্মুখ হয়ে আছে। আপনি যেই বলবেন যে আপনারা আসলে আমরা আর বাধা দিব না, তো আওয়ামী লীগ দৌড় দিবে, 1 2 3 দৌড়। জামাত ইসলামীর আমির উনিও একই কথা বললেন যে আওয়ামী লীগের আমরা নিষিদ্ধ চাই না। আমরা আসলে কোনো রাজনীতিতেই ছিলাম না, আমরা একটা ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্রে বসবাস করতাম। আমাকে দুবার জেলে যেতে হয়েছে, অসংখ্যবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি বিশ্ববিদ্যালয়ে, ফ্যাসিবাদ বিরোধী ছাত্রলীগকে ডাক দিয়ে জেলখানায় গিয়েছি। আমার মনে হয় শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে ছাত্রলীগের মার খাইনি। আর জেলখানায় আমাকে এমন ডিটেনশনে রাখা হয়েছিল, নিঃসঙ্গ আবদ্ধতা যেটাকে বাংলায় বলা হয়, অ্যালেক্সে নাভালনিকে যেভাবে মেরে ফেলেছে ঠিক সেই প্রক্রিয়া। এভাবে 10 ফিট বাই 15 ফিট একটা রুমের ভিতরে নিচতলা সূর্যমুখী 1-12 বিএনপি বা জামাতের অনেক সিনিয়র নেতৃত্ব আমাকে দেখেছে আমাকে কিভাবে কষ্ট দিয়েছে। আমাকে 24 ঘন্টা লকআপে রাখা হতো, সূর্যের আলো বাতাস কিচ্ছু দেখতে পাই নাই। আমাকে জেলখানার কিন্তু একটা নিয়ম আছে যেখানে কেস কার্ড দেয়, সেটা দিয়ে খাবার কিনে খাওয়া যায় এবং কার্ড দেয়, ওটা দিয়ে বই পুস্তক পড়া যায়, বের হওয়া যায়, হাঁটা যায়। আমাকে কিচ্ছু করতে নেই, 24 ঘন্টা লকআপ, সূর্যের আলো বাতাস পর্যন্ত দেখতে পারিনি আমি। এবং ঠিক মতো খাবারটা পর্যন্ত আমাকে দেয়নি, মশা মাছি দুর্গন্ধের ভিতরে সেখানে রেখেছিল। মানে ঠিক এটা ওরা জানে যে এটা আসলে কিভাবে ওই জায়গাটা কেমন এবং ওইখানে কিভাবে রাখলে একটা মানুষ 1-1.5 মাস পরে সে হয়তো যেটাকে বলা হয় ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সে হয়তো সুইসাইড করবে অথবা সে পাগল হয়ে যাবে। তা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে হয়তো ভাগ্য ছিল এই জন্য বেঁচে আছি, নতুন বাংলাদেশে সবার সাথে দেখা হচ্ছে। তো এটাই বললাম যে আওয়ামী লীগ কি, আমি তো নিজে ভুক্তভোগী। আওয়ামী লীগ কি এটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কিছু নেই। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যেকটা মানুষই আওয়ামী লীগ কি সেটা সংজ্ঞা না জানলেও আওয়ামী লীগ কি সেটা হারে হারে টের পাচ্ছে এবং অনুভব করছে। আওয়ামী লীগ কি সেটা যদি না জানতো তাহলে এই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এসে জীবন দিত না। বরঞ্চ আমি মনে করি যে তরুণ ছাত্রছাত্রীরা 6 7 8 9 10 11 12 বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যুবকেরা আওয়ামী লীগ কি জিনিস সেটা যেভাবে বোঝে, আমি মনে করি যে বাংলাদেশে যারা আমলা, সচিব, যারা বিচারপতি, প্রশাসনের আরো বড় বড় জায়গায় ছিল, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, তারা আওয়ামী লীগকে সেভাবে বুঝতো না। তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে গিয়েছিল, তারা জ্ঞান হারিয়ে ফেলেছিল, বুধ হয়ে গিয়েছিল। তা না হলে কয়জন সচিব মারা গেছে বলেন তো এই আওয়ামী লীগের পদত্যাগের জন্য? কয়জন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তারা এই আওয়ামী লীগের বিরুদ্ধে একদম ভরার সময় বোঝাই যাচ্ছে যে সরকার প্রথমে, সেই সময় প্রতিবাদ করতে এসে করেছিল করে নাই। কিন্তু এখন দুঃখের বিষয় দেখা যায় যে 5ই আগস্টের পরে তাদের পদোন্নতি লাগবে, এই লাগবে সেই লাগবে। আমি দেখলাম যে সচিবরা অনেকে বলছেন ভিডিওতে যে তাদের এই নাকি শেষ সময়, এখন যদি তাদের পদোন্নতি না দেওয়া হয় তারা নাকি সাপ দিয়ে লাভ দিয়ে মারা যাবে 5ই আগস্টের পর পরই। তো আমি তো মনে করি যে ওনাদের আসলে ছাদ থেকে লাভ দিয়ে মরে যাওয়া উচিত। কারণ ওনারা ওনাদের কাছে দেশের তরুণদের যে স্বপ্ন, ওনারা তো সেই তরুণদের স্বপ্নকে হত্যা করেছে, সেই তরুণদের স্বপ্নকে ছিনতাই করেছে, সেই তরুণদের স্বপ্নকে বিক্রি করে তারা মানে বিভিন্ন কমিশন বাণিজ্য করেছে। আরেকটি পয়েন্টে আসি যে আমরা গণ অভ্যুত্থানের পরে কেমন সরকার আসলে প্রত্যাশা করেছিলাম। এখন সমন্বয়কদের অনেকেই কিন্তু এই কথাগুলো এখন বলছেন পাবলিকলি। তা আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা বিপ্লবী সরকার হবে। কেন আমি প্রসঙ্গটাও টানবো, এখন বোঝা যাচ্ছে যে আসলে বিপ্লবী সরকার না হওয়ার কারণে, মানে যে বললাম যে অপারেশনের এই পর্যায়ে এসে বোঝা যাচ্ছে যে বিপ্লবী সরকার না হওয়ার কারণে কিছু অস্ত্রপাতি এখন চেঞ্জ করা লাগতেছে। নতুন কিছু মেডিসিন এখানে সংযোজন বিয়োজন করা, অথবা যে দিক দিয়ে কাটছিলাম এদিক দিয়ে সেলাই করে এখন অন্য দিক দিয়ে কাটা লাগতেছে। কেন? আমি একটা প্রশ্ন রাখতে চাই। দেখেন বাংলাদেশের এই বর্তমান সময়ে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের জিজ্ঞেস করবেন যে এই যে যাত্রাবাড়িতে পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছিল, আবারও বলছি, যাত্রাবাড়িতে পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছিল, যেই ব্যক্তি বা যেই ব্যক্তিরা এই কাজ করেছে তাদেরকে আপনি এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কি বলবেন? বীর বলবেন না সন্ত্রাসী বলবেন? এই প্রশ্নের সমাধান দরকার না? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অধ্যাদেশ হচ্ছে, আমরা যেটি জানতে পেরেছি বিবিসি সংবাদ মাধ্যমে উঠে এসছে, তারা কিন্তু তাদের দায় মুক্তির অধ্যাদেশ করে নিচ্ছেন। ওনারা যদি ওনাদের দায় মুক্তির অধ্যাদেশ করে নেন তাহলে ওনারাই তো এই আন্দোলনের আহ্বান জানিয়েছেন, আমরাও দিয়েছি
কিন্তু ওনারা তো উপদেষ্টা হয়ে ওনারা তো দায় মুক্ত, আমাদের কি হবে? তাহলে এই বিদ্যমান সংবিধান, এই বিদ্যমান আইন, এই বিদ্যমান কোর্ট, এই সব কিছু এই প্রক্রিয়ায় যদি বিচার হয়, তাহলে যারা আন্দোলন করেছে, বলবো যারা বিপ্লব করেছে, গণ অভ্যুত্থান করেছে, সেই আইন সংবিধান সকল কিছু তুচ্ছ করে, সকল কিছু তছনছ করে, তাহলে দেখা যাবে কি যে ওই পুলিশ যে হত্যা হয়েছেন তার পরিবার কিন্তু মামলা করবেন, করবেন না? তার পরিবার মামলা করবেন কিনা? এরকম যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু মামলা হবে। মামলাগুলো কাদের নামে হবে? যারা অপোজিশনে ছিল তাদের নামে মামলা হবে। এখন এই এই প্রক্রিয়ার সমাধানটা যদি মামলার মাধ্যমে হয়, তাহলে যারা উপদেষ্টা তারা কেন অধ্যাদেশ নিয়ে মুক্তি পাবে? তারা কেন অধ্যাদেশ নিয়ে মুক্তি পাবে? অধ্যাদেশ নিয়ে মুক্তি পেলে সবাই মুক্তি পাবে, আর যদি মুক্তি না পায় তাহলে কেউ মুক্তি পাবে না। এখানে এই জন্যই বললাম যে বিপ্লবী সরকার কেন প্রয়োজন ছিল। আরেকটা প্রশ্ন আসি, এই যে অধ্যাদেশ হচ্ছে, অধ্যাদেশ করা হচ্ছে যেন এই উপদেষ্টারা দায় মুক্ত থাকেন। বর্তমান বাংলাদেশ যে অবস্থায় আছে, যে পরিস্থিতিতে আছে, এই আইন সংবিধান, এই অধ্যাদেশ কি আসলে এই আমাদের উপদেষ্টাদেরকে বাঁচাতে পারবে, বাঁচাতে সক্ষম? আপনারা কি মনে করেন? এই যে 10ই নভেম্বর আওয়ামী লীগ ঘোষণা দিল যে তারা কর্মসূচি করবে ট্রাম্পের প্লে কার্ড নিয়ে, যদি রাজপথে প্রতিবাদী বিপ্লবীরা না নামতেন তাহলে কি হতো? কোনো অধ্যাদেশ, কোনো আইন তাদেরকে রক্ষা করতে পারতো? পারতো না। বরঞ্চ আমরা দেখছি যে বিভিন্ন সময় উপদেষ্টারা বলছেন যে প্রশাসনের একদম টপ থেকে শুরু করে একদম কেরানি পর্যন্ত আওয়ামী লীগের দোষর। আমার আমাদের এই যে বিপ্লবী ছাত্র বন্ধুরা, আমরা একসাথে মাঠে লড়াই সংগ্রাম করেছি, তারাই বলছেন যে এই প্রশাসনে যারা আছেন তারা কথা শুনছেন না, প্রয়োজনে আইনের ব্যত্যয় ঘটিয়ে প্রমোশন দেওয়া হবে বা স্যাক করা হবে, তাদের দায়িত্ব এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে কি প্রশাসনে কিন্তু, প্রশাসন থেকেও কিন্তু আওয়ামী লীগের দোষর পুরোপুরি বিতাড়িত হয় নাই। এবং আমরা একটা জ্ঞান গর্ভ আলোচনা শুনেছি যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে এত 3 মাসের ভিতরেও তাদের ভিতরে যে রিকনসিলিয়েশনের যে একটা বিষয়, সেটার ন্যূনতম কোনো কিছু তাদের ভিতরে ঢোকে না। আত্মপলব্ধির মানে 100%-এর 1% হয় নাই তাদের ভিতরে। তাহলে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে মানে আমাদের কি দরকার? সেটাই বলছিলাম যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার ছিল। এখন যেটা আছে এটা না বিপ্লবী সরকার, না একটা নিয়মতান্ত্রিক সরকার। সে কারণে তারা নানান জটিলতার ভিতরে আছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ উনি তো পাবলিকলি বললেন যে আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের আলোচনা আসলে বা নিষিদ্ধের বিষয়টা আসলে বড় রাজনৈতিক দল তারা এটাকে বাধা প্রদান করে। এবং তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথাও বলেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে কি করা হয়, চাপ দেওয়া হয়। বিভিন্ন দূতাবাস থেকে যে চাপ দেওয়া হয়, এই কথাটি আমার মনে হয় না যে আসিফ মাহমুদ এবং নাহিদ ছাড়া অন্য কোনো উপদেষ্টারা সেভাবে সাহস করে আসলে বলতে পারছেন এই কথাগুলো। কারণ তাদের ভিতরে সেই বিপ্লবী, তাদের রন্ধ্রে রন্ধ্রে এখনো সেই বিপ্লব তারা ধারণ করেন, সেজন্যই তারা প্রতিবাদ করে সাহস করে কথাগুলো বলছেন। আমরা যারা তাদের কথাগুলো শুনছি দেখছি, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে তারা কি বলছেন। আমি সেদিন বক্তব্যে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আপনাদের পিছনে যদি কেউ ছুরি ধরে থাকে, আপনাদের পিছনে যদি কেউ বন্দুক ধরে থাকে, সে দেশীয়, দেশ স্বার্থ বিরোধী দেশীয় শক্তি হোক অথবা আন্তর্জাতিক শক্তি হোক, আপনারা আমাদেরকে বলেন। এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিডকে সমুন্নত রাখতে হলে, এই নতুন বাংলাদেশের বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে যদি আরো রক্ত দিতে হয়, আরো জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি। কিন্তু আপনারা পিছু হটবেন না। আপনারা যদি ব্যর্থ হন তাহলে সমগ্র বাংলাদেশ ব্যর্থ হবে। এবং আরেকটি পয়েন্ট যে আলোচনার ভিতর দিয়ে উঠে আসলো, যে তাহলে এখন দেখা যাচ্ছে যে একরকম প্রকাশ্যেই খোলামেলা হয়ে যাচ্ছে আর কি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বলতেছে আমরা তো আওয়ামী লীগকে ডাকতেছি না, আবার এটাও বলতেছে আমরা তো আসলে মানাও করবো না। আওয়ামী লীগকে কি ডাকতে হবে? আওয়ামী লীগ তো আসার জন্য উন্মুখ হয়ে আছে। আপনি যেই বলবেন যে আপনারা আসলে আমরা আর বাধা দিব না, তো আওয়ামী লীগ দৌড় দিবে, 1 2 3 দৌড়, তাই না? আপনার হাত দাঁড়িয়ে আছেন, বলছেন যে আমরা তো তাদেরকে আসতে মানা, বাধা দিতে পারি না, দৌড় দিবে না। আবার দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামের জামাত ইসলামীর আমির উনিও একই কথা বললেন যে আওয়ামী লীগের আমরা নিষিদ্ধ চাই না।
আচ্ছা, আপনারা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তাদের অপতৎপরতা নিষিদ্ধ চান না, তাহলে আপনারা কি চান? এখানে তো বাংলাদেশের এখন একদমই প্রকাশ্যে দুটা লাইন হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসা, আর একটা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে না। কারণ যারা, যিনি ভাই হারিয়েছেন, বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, তাদের কাছে যান, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা তাদের কাছে যান। যারা আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদের কাছে যান। তারা কি বলে? তা আমার চোখ তো ফেরত আসবে না, তাহলে আওয়ামী লীগ কেন ফেরত আসবে? আমার চোখ, ভাই তো ফিরে আসবে না, তাহলে এই শেখ হাসিনা, ওবায়দুল কাদের বা সেনা আসলেও তার দোষরা কেন পার্লামেন্টে ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? বিএনপি দিতে পারবেন, জামাত ইসলাম দিতে পারবেন? তাদের কাছে এই প্রশ্নগুলো রাখেন, যে এগুলো যারা বিপ্লবী ছাত্র জনতা, এগুলো হচ্ছে তাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক আসতেই থাকবে। এবং এইখান থেকেই আমরা যেরকম খুঁজতেছি যে সামনে সরকারি দল কে হবে, বিরোধী দল কে হবে, মানে সরকারি দল বিরোধী দল বলতে ব্যাপার না, মানে দুটা বলয় তো থাকতে হয়, একাধিক বলয় থাকতে হয়। এই প্রশ্নগুলোর জায়গা থেকেই আগামীর বাংলাদেশে বলয় তৈরি হবে। তখনই নির্ধারণ হয়ে যাবে কারা কোন বলয়, এবং সেখান থেকেই কিন্তু আগামীর ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির প্রতিযোগিতা তৈরি হবে। সেটি আমি আজকে এখানে বলে গেলাম।